বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। 1987 সালে প্রতিষ্ঠিত ডেমোক্রেটিক বাংলাদেশ এখন রাজনৈতিক সংগঠন ডেমোক্রেটিক বাংলাদেশ। প্রেসিডেন্ট আমি এম শাহজাহান আলী গোলদার। 1971 সালে রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা, MFF শ্রেষ্ঠ। শুরুতেই আজ আমাদের যে অনুষ্ঠান এখান থেকে NSTV নিউজ সহ ডেমোক্রেটিক বাংলাদেশ এর সৌজন্যে একাধিক অনুষ্ঠান। NSTV নিউজ বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করে থাকে। ডেমোক্রেটিক বাংলাদেশ রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠাকাল 1987 সাল। বর্তমানে 31 দলীয় জোট, সম্মিলিত সমমনা জোট। অন্যতম শরিক ডেমোক্রেটিক বাংলাদেশ। 2026 সালের 13তম জাতীয় সংসদ নির্বাচনে ডেমোক্রেটিক বাংলাদেশ টেবিল প্রতীক নিয়ে স্বতন্ত্র হিসেবে অংশগ্রহণ করবে। আমি এম শাহজাহান আলী গোলদার, ঢাকা 8 এবং ন্যাশনাল কনস্টিটিউয়েন্সি 85, যশোর 1 সারসা বেনাপোল হতে 13তম জাতীয় সংসদ নির্বাচনে ডেমোক্রেটিক বাংলাদেশের পক্ষে টেবিল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করব। শুরুতেই আজ আমাদের এখানে এই যে ডেমোক্রেটিক বাংলাদেশের সৌজন্যে আমাদের যে অনুষ্ঠানটি আর কি, এর সাথে বিজ্ঞাপন দিয়ে আরো যারা সহযোগিতা করছে: আলমদিনা মানি চেঞ্জার কোম্পানি লিমিটেড, গ্রাজুয়েট গ্রুপ, সারা বাংলাদেশের গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল কাস্টম C&F এজেন্ট, বিজনেস ইন্টারন্যাশনাল, গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল ছাপাখানা, দি ডেইলি নিউজ স্টার, দৈনিক বেনাপোল, দৈনিক সবার আগে, উইকলি, যশোর টাইমস, সাপ্তাহিক বাংলার 21, সাপ্তাহিক 21, সাংবাদিকদের সংগঠন জার্নালিস্ট কোঅপারেশন অফ বাংলাদেশ, সম্মিলিত সাংবাদিক জোট। ডেমোক্রেটিক বাংলাদেশ একমাত্রই আমি আর কি। আমার রাজনৈতিক 55 বৎসরে পড়েছে। 1971 সালের রণাঙ্গনের আমি 265 দিনের মুক্তিযোদ্ধা। এইটি আমার সনদ। মুক্তিযুদ্ধ করতে যেয়ে আমার বাম কানটি নষ্ট হয়, এখনো নষ্ট। আমার ওই সেই সেক্টর কমান্ডার ছিল 8 নম্বর সেক্টর, বনগা বেনাপোল, মেজর মঞ্জুর রহমান। আমি যখন শব্দ দূষণে আমার এই কানটি নষ্ট হয়, মেজর মঞ্জুর রহমানের সরাসরি নেতৃত্বে কর্তৃত্বে মুক্তিযুদ্ধটা করেছি। আমার নামকরণটা করেন শ্রেষ্ঠ বাচ্চা মুক্তিযোদ্ধা শাহজাহান আলী গোলদার। আমার লোকাল কমান্ডার ছিলেন মরহুম সাবেক সংসদ সদস্য আলী কদর মামা। আমার পিতা মরহুম হাজী মধু গোলদার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, মাতা মরহুমা হাজী বেগম খাইরুন্নেসা মুক্তিযোদ্ধা। আমি সরাসরি সক্রিয়ভাবে 265 দিন যুদ্ধ করেছি। রাত্রে ভারতে ঘুমাতাম, দিনের বেলায় বাংলাদেশে এসে যুদ্ধটা করতাম। ওই মেজর মঞ্জুর সাহেবই আর কি আমাদের শিখিয়েছিল, রেকিতে পড়েছ, আনতে পারছো না, মারা গেছে, আহত হয়েছে, তোমরা নিরাপদে গমন করবে। তো আমাদের সেই 1971 সালের রণাঙ্গনের যেটা এই গ্রান্ড স্যালুট শিখিয়েছিল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 1971 সালের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, স্যালুট তোমাকে, লাল সালাম, জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তো সেই জায়গার থেকে নিয়ে আর কি যশোর, যেটা একমাত্রই বাংলাদেশের রণাঙ্গন, বনগা বেনাপোল, যে জীবন গাছের মাইজ দিয়ে 450 ল্যান্ড ট্যাঙ্কার ঢোকে, ওই জমিটি আমার নানার, এখন আমাদের। 100টি বিমান যশোর এই যে ক্যান্টনমেন্ট দখল করে নেওয়ার পরে যশোর জেলাটা স্বাধীন হয়
7 ডিসেম্বর 1971 আমরা সেই বনগা বেনাপোল রোড ধরে স্লোগান দিতে দিতে, আমার বাড়িটা তো ওই যে রণাঙ্গন থেকে 2.5 কিলোমিটার যশোরের দিকে, এই যে গোলদাস সিটি, যেখানটায় এখন গোলদাস সিটি জামে মসজিদ, হোটেল বেনাপোল আবাসিক, গোলদাস সিটি আবাসন, আমাদের 5 ভাইয়ের এখানে বৃষ্টির মতো বিল্ডিং ভবন, এখান থেকে আমরা রেন্ট গেইন করি 4 লক্ষ টাকার মতো। আমরা ওই সারসা বেনাপোল এলাকার স্টেট অধিপতি। তো সেই স্লোগানটা ছিল, তোমার দেশ আমার দেশ বাংলাদেশ, বাংলাদেশ তোমার নেতা আমার নেতা, বঙ্গবন্ধু শেখ মুজিব জয় হোক জয় হোক, বঙ্গবন্ধুর জয় হোক জয় হোক জয় হোক, শ্রীমতী ইন্দিরা গান্ধীর জয় হোক, জয় বাংলা আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমরা কিন্তু চূড়ান্তভাবে এই 7 তারিখ 16 তারিখ এই স্লোগান দিতে দিতে আসি, কিন্তু আমাদের ওই বেনাপোল সিটির গোলদাস সিটি জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দেয় অত্র অঞ্চল ওই পাকিস্তানি সেনাবাহিনী, খান সেনা, রাজাকার, পিস কমিটির সদস্য, চেয়ারম্যান, মেম্বার, আল বদর, আল শামস, রাজাকার। রাজাকারদেরকে মিলেশিয়া বলা হইতো, এদেরকে পাকিস্তানি মিলিটারিদের পক্ষ থেকে 70 টাকা মাসিক বেতন দেওয়া হইতো মিলেশিয়া বা রাজাকারদের। আর ওই যে পিস কমিটি, চেয়ারম্যান, মেম্বার, এরা ছিল ভুট্টো সরকারের সামাজিক সংগঠন, এদেরই যুব সংগঠন, ওই যে যেটা আল বদর, আল শামস। তো সেই জায়গাটাই আর কি আমার এই বলার, যেটা আমরা চূড়ান্তভাবে ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসি এই যে 1972 সালের 22 ফেব্রুয়ারি, যেটা আমার এই যে এই মুক্তিযুদ্ধের সনদ তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর নির্দেশনা ক্রমে এই সনদ দেওয়া হয় আর কি। তো ওই সেই মুক্তিযোদ্ধা নিয়েই আর কি এই যে কোটা ভাতা ইত্যাদি আর কি 5 আগস্ট পলায়ন পর বৈষম্য শেখ হাসিনা, শোনা যায় ভারতের এই যে আছে ট্রেসপাস অ্যাক্টে ভারতে গমনের কারণে শেখ হাসিনা ভারতে আছে, তাকে ফিরিয়ে আনতে গেলে আদেশ বলে হবে না, বাংলাদেশ থেকে জিম্মাদার ইন্টারপোলের মাধ্যমে ভারতীয় 2 জন জিম্মাদার প্রথমে বৈষম্য শেখ হাসিনাকে ট্রেসপাস অ্যাক্ট হতে জামিনে মুক্ত করতে হবে, তারপরে ইন্টারপোলের মাধ্যমে জিম্মাদার, আমি জিম্মাদার হয়েছি আগস্ট 2024-এ, আবারও গত পরশুদিন, আজও আবার বলছি, আমাকে যদি জিম্মাদার করা হয় আমার নিজ খরচে শেখ হাসিনাকে আমি আমারও টিপি আছে, এই যে সনদটি আর কি, এই যে 1971 সালের রণাঙ্গনের মুক্তিযুদ্ধের এই যে সনদটি, যখন ভারতে আমি যাইব, পাসপোর্ট থাক বা না থাক, এটা ট্রাভেল পারমিট হিসাবে অর্থাৎ টিপি হিসেবে কাউন্ট করবেন ভারতীয় সরকার। তো সেই জায়গাটায় শেখ হাসিনাকে আনতে গেলে ওই যে প্রথমত ট্রেসপাস অ্যাক্ট হতে থাকে, এই যে ট্রেসপাস অ্যাক্টের সর্বোচ্চ সাজার বিধানটা 6 মাস। আমি নিজ খরচে, আমার বাড়িটা তো বেনাপোল সিটির গোলদাস সিটিতে, বেনাপোল ইমিগ্রেশন দিয়ে আর কি আমি এই বাই রোডে তাকে এই দেশে আনার মতো সক্ষমতা রাখি, যদি মাননীয় উচ্চতর আদালত আদেশ দেয়, রাষ্ট্রপতির প্রজ্ঞাপন দেয়, সেই সাথে জিম্মাদার করে, এবং রাষ্ট্রীয় যে আদেশটা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, সেই আদেশের বলেই শেখ হাসিনাকে বাই রোডে বেনাপোল দিয়ে এই দেশে আনা সম্ভব। আমি একমাত্র ব্যক্তি রণাঙ্গনে যে আমরা অ্যাডাল্ট এবং মাইনর 10,000 যুদ্ধ করেছি, আমাকে এই প্রোগ্রামটা দিয়েছে যে মুক্তিযুদ্ধ এবং বর্তমান পর্যন্ত এই দেশে আপনার মুক্তিযোদ্ধা হিসাবে আপনার অবস্থানটা কি। তো এইটা এই সেই আমি একমাত্র ব্যক্তি, 54 বৎসরের ইতিহাস, পাকিস্তানের ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস, 25শে মার্চ কালো রাত্রির ইতিহাস, তারপরে আর কি যশোরের দিকে আসতে না পারে ইন্ডিয়ার দিকে সেই রণাঙ্গনের ময়দানের পাশের গ্রাম সাদিপুর, এখানটায় মাসাধিককাল বাংকারের ভিতরে অবস্থান, তারপরে ইন্ডিয়াতে আমাদের রেশন কার্ডটা হয় ভাতজাংলা রানাঘাট, আমাদের শরণার্থী ক্যাম্পটা হয় আর কি এই যে বনগা বেনাপোল রণাঙ্গনের সংশ্লিষ্ট গ্রাম জয়ন্তীপুরের বালুর মাঠে। আমি আর কি 265 দিন যুদ্ধ করতে যাই, বাম কানটি নষ্ট হয় আমার, এখনো নষ্ট। সিএমএইচ বলে দিয়েছে আমাকে গত এই ফেব্রুয়ারি 2025, আপনার কানটি আর ভালো হবার নাই। টেস্ট করতেই আমার এখানে 47,000 টাকা নিয়েছে। সিএমএইচ মিলিটারি হাসপাতালে চিকিৎসা পাওয়ার যোগ্যতা হলো আমার মেয়েটা ডাক্তার সুমাইয়া, সোনোলজিস্ট,
আমার জামাই ছেলেটা বর্তমানে লেফটেন্যান্ট কর্নেল, ওই যে রংপুর ক্যান্টনমেন্টে কর্মরত। এই সুবাদেই আমি চিকিৎসাটা পাই। তো সেই হিসাব দিয়ে মুক্তিযোদ্ধাদের নিয়েই সেই কোটা তো বৈষম্য শেখ হাসিনা বাতিল করেছিল, তার পরেও আবার তকমা দিয়ে এই যে কাজটা এখন হচ্ছে, মুক্তিযোদ্ধাদের কথা, বাংলাদেশের কথা, এই যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই কথাটা আর কি, জাতীয় সঙ্গীতের কথা, এই জামাত ইসলাম, বৈষম্য জামাত ইসলাম, হেফাজতে ইসলাম, চরমনাই ইসলাম কোনো ইসলামিক রাজনৈতিক দল নয়। জামাত ইসলাম ওই সেই আবু সুফিয়ান তো রসুল সাল্লামের দন্ত মোবারক শহীদ করে ওহদের যুদ্ধে, যেখানটায় আমি দশককাল পূর্বে গিয়েছি, এই 2018 গিয়েছিলাম। আমার পুত্র হাফেজ মাওলানা শাহজালাল গোলদার এই অনুষ্ঠানের এই যে অনুষ্ঠান পরিচালক এবং আইটি এডিটর। তো ওই সেই ওহদের যুদ্ধে এই রসুল সাল্লামের দন্ত মুবারক শহীদ করেন আবু সুফিয়ান। সে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, হিন্দা পুত্র হইল এই যে মুয়াবিয়া, মুয়াবিয়া পুত্র ইয়াজিদ। হিন্দার আর কি আরেক পুত্র ওবাইদুল্লাহ, ওবাইদুল্লাহর পুত্র জিহাদ। যে মুয়াবিয়া রসুল সাল্লামের বড় নাতি ছেলে, এই যে এই হাসান রাদিয়াল্লাহু আনহু একমাত্র 17 দেশ বেষ্টিত সৌদি আরবের বাদশা ছিলেন মক্কা বিজয়ের পর রসুল সাল্লাম। অতঃপর 6 মাসের জন্যে, এই 6 মাসের পরেই আর কি তাকে খুন করা হয়। এই যে মুয়াবিয়া খুন করেন, এই তখন হাসান রাদিয়াল্লাহু আনহু রসুল সাল্লামের বড় নাতি ছেলে, 17 দেশ বেষ্টিত এই যে সৌদি আরবের বাদশা। একমাত্রই রসুল সাল্লামের ভিতরে বাদশা ছিল হাসান রাদিয়াল্লাহু আনহু। হোসেন রাদিয়াল্লাহু আনহু তাবলিগ করতেন, যে তাবলিগের দাওয়াত দিতে যে কুফাতে যাওয়ার পরে আর কি ওই যে হিন্দা পুত্র উবাইদুল্লাহ, উবাইদুল্লাহর পুত্র জিহাদ বর্ষাবিদ্ধ করে সীমার হোসেন রাদিয়াল্লাহু আনহুকে গলা কেটে কিল করে আর কি। তো সেই এই জামাত ইসলাম কোনো ইসলামিক দল না, এরা বাদশাহী, এই যে মুয়াবিয়া, ইয়াজিদ, জিহাদ, এরা কোনো বাদশাহী তন্ত্র করে নাই, খলিফা তন্ত্র করে নাই। এরা 550 বছর করেছিল এই যে মুয়াবিয়া, ইয়াজিদ, জিহাদ তন্ত্র। এই জন্যই জামাত ইসলাম বলে, প্রাউড ফিল করে বলে, এই যে সুদ ঘুষ জিনা ব্যভিচার এইগুলো তো বৈধ ছিল ইয়াজিদি শাসনে, জিহাদ শাসনে। তো যে কারণ দিয়েই আর কি এই যে মুয়াবিয়া এবং আলী রাদিয়াল্লাহু আনহুকে একসাথেই কিন্তু ফজর নামাজের পরে উহাবিরা খুন করার মনস্থ করে। মুয়াবিয়াই আর কি ওহাবিদের সাথে আর কি কনস্পেসি করে আলী রাদিয়াল্লাহু আনহু, ওই যে তার গভর্নরেরটা ছিল, তার বাদশাহীটা ছিল, তার কি বলে ক্যালিফ ডেমোক্রেসির সদর দপ্তর ছিল কুফাতে, ইরাকে। সেই ইরাকের কুফা থেকে মসজিদে নামাজ পড়তে আসার সময় আলী রাদিয়াল্লাহু খুন করে এই উহাবিরা, খারিজিরা, কিন্তু মুয়াবিয়াকে করে নাই। মুয়াবিয়া তখন ওই সিরিয়ার গভর্নর, পরতে তিনি স্বঘোষিত আর কি এই যে সৌদি আরব নিয়ে 17 দেশ নিয়ে মুয়াবিয়া তন্ত্র কায়েম করেন। পরবর্তীতে ইয়াজিদ, তৎপরবর্তীতে জিহাদ, এই 550 বছর। তো যে কারণে যেহেতু রসুল সাল্লাম বিদায় হজের সময় বলে গেছেন, পাক কালাম হাদিস কিয়ামত পর্যন্ত আলেম উলামাগণ, আল্লাহ আলাগণ, এর মাযহাবধারীরা বলেছেন, আমাদের হানাফি মাযহাবের আবু হানিফ রহমতুল্লাহ আলাইহি বলেছেন আর কি, রসুল সাল্লামের ওই পাক কালাম হাদিসের আলোকেই আল্লাহ আলাগণ, পীর মাশায়েখগণ, এই যে আলেম উলামাগণ টেনে নিয়ে যাবেন কিয়ামত পর্যন্ত। যেহেতু জামাত ইসলামের একটিও এই আলেম উলামা নাই এবং এরা বাংলাদেশের নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধিত রাজনৈতিক দল, এই জন্য এখানে পরিষ্কার হয়ে গেছে এই যে ছাত্রী শিবির এবং মহিলা রোকনি, এদের কারণেই আর কি এই মানুষটা বুঝতে পারতো না গ্রামগঞ্জে। এখন 18,17,00,000 জনগণ অবগত হয়েছে। আমি একমাত্র ব্যক্তি বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে নিয়ে এই পর্যন্ত সকল ভোটের সাথে আমি কিন্তু অবগত নই, আমি অংশগ্রহণ করেছি। 1975 সালে বঙ্গবন্ধু কিল হওয়ার পরে জিয়াউর রহমান সাহেব প্রথম আর কি পিপুল কনসেনসাস ইয়েস নো ভোট করেন। আমি পুলিং এজেন্ট ছিলাম। সেই পুলিং এজেন্টে তখন 5.25 কোটি ভোটার, বৈষম্য হয়েছিল, কোনো ভোট হয় নাই, কিন্তু তারপরে 98% ইয়েস, 2%
নো। 1979 সালে প্রথম তো এই যে সংসদ নির্বাচন, 1973 সালে বঙ্গবন্ধু তখন সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান ছিল অন্য লোক। তো এই সেই 1973 সালে হয় প্রথম জাতীয় সংসদ নির্বাচন। তারপরে তো বঙ্গবন্ধু বাকশাল করেন, বাকশাল স্বরূপ পায়নি। এরপর আবার 1974 সালে রাষ্ট্রপতি নির্বাচিত হন বঙ্গবন্ধু। 1975 সালের 15ই আগস্ট সপরিবারে খুন করেন খন্দকার মোস্তাক গং। মোস্তাক 7 মাসের এই যে রাষ্ট্রপ্রধান ছিলেন। এরপর খণ্ডকালীন কয়েকজন, এরপরে আর কি জিয়াউর রহমান সাহেব মেজর থেকে জেনারেল হন, বাংলাদেশের রাষ্ট্রপতি হন। একমাত্রই এই যে জিয়াউর রহমান সাহেব জনগণের মতামতটা নিয়েছিলেন 1977 সালের মে মাসে। আমি ওই সেই হানা ভোটের পুলিং এজেন্ট ছিলাম। 79 সালের জিয়াউর রহমানের সাহেবের যে দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন, এখানেও বৈষম্য হয়েছিল। অতঃপর আর কি জিয়াউর রহমান সাহেব হানা ভোটের মাধ্যম দিয়ে ওই যে জাগদল, পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই যে গঠন করেন। সেই জাতীয়তাবাদী দলের মাধ্যমেই আর কি সংসদ নির্বাচনের মাধ্যমেই বাংলাদেশের একমাত্রই ব্যক্তি সৌভাগ্যবান, যিনি সামরিক প্রধান, যিনি সংবিধান প্রধান, যিনি সংসদ প্রধান, সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান, সেই জিয়াউর রহমান সাহেবই আর কি 1981 সালে চট্টগ্রামে মেজর মঞ্জু কর্তৃক আর কি খুন হন। মেজর মঞ্জুর বিচারটা এখনো হয়নি। আমি ওই সেই মেজর মঞ্জুর সাহেবের নেতৃত্বে 8 নম্বর সেক্টরে সরাসরি মুক্তিযুদ্ধটা করি। এবং ওই যে আমাদের শিখাইছিল, তোমাদের সাথে কেউ মারা গেলে যেটা গিরান সেলুট, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, 1971 সালের রণাঙ্গনের বীর যোদ্ধা, সেলুট তোমাকে, লাল সালাম, জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। অতঃপর আর কি এরশাদ ওই যে সাত্তার সাহেবও 11 মাস ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি। তারপরে এরশাদ সাহেব তাকে বন্দুকের নল ঠেকিয়ে ক্ষমতাটা নিয়ে 9 বৎসর। এই যে এরশাদ সাহেবও একটি পরোক্ষ ইয়েস নো ভোট দিয়েছিল, সেটা পরোক্ষ আর কি। তখন থেকেই উনিও এই এরশাদ সাহেবও ছিলেন এই যে রাষ্ট্রপ্রধান, সংবিধান প্রধান, সংসদ প্রধান। এরপরেই হচ্ছে এখান থেকে এই তৎপরবর্তীতে আর কি 1990 সালে গণ আন্দোলনে আর কি এরশাদ এটা এখান থেকে পদত্যাগ করতে বাধ্য হয়, 9 বছর জেল খাটেন। তখনও আর কি একটি পরোক্ষ ওই পিপুল কনসেনসাস, পিআর পদ্ধতি বা ইয়েস নো ভোট হয়েছিল রাষ্ট্রপতি সরকারের পরিবর্তে প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থা। সেই নির্বাচনে বিএনপি জেতে। অতঃপর অনেক আন্দোলন সংগ্রাম 4 মাস আগে আর কি ওই যে এর মধ্যে তো আর কি 1991 সালের যেটা জাতীয় সংসদ নির্বাচন হয় রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে প্রধানমন্ত্রী শাসিত সরকার, তার আগে দিয়ে এরশাদ সাহেব 1986-1988 সালে তৃতীয় চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন দেন। পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন 1971 সালে বিএনপি বিজয়ী হয়। 4 মাস পূর্বে আর কি 1996 সালে 11 দিনের সংসদের যে নির্বাচন, ওই নির্বাচনে আমি অংশগ্রহণ করি টেবিল প্রতীক নিয়ে। এই যে স্বতন্ত্র হিসেবে এখানটায় আমি, তখন তো ওই ভোটার ছিল 11.5 কোটি, আমি অংশগ্রহণ করি। কনস্টিটিউয়েন্সি 85 যশোর 1 সারসা বেনাপোল হতে বৈষম্য হয়েছিল, আমি জিতেছিলাম, কিন্তু 2 দিন পর বিএনপি ক্যান্ডিডেটকে ঘোষণা করে। এরপরে আর কি এইটা ছিল 6ষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন। তারপরে আর কি 7ম জাতীয় সংসদ নির্বাচনও কিন্তু 1996 সালের মে মাসে হয়। ওখানটায় আর কি 1996 থেকে 2001 আওয়ামী লীগ জেতে। এরপরে 2001 থেকে 6 আবার বিএনপি আন্দোলনের মুখে এই যে মঈনুদ্দিন ফখরুদ্দিন অল ইভেন্ট সরকার 3 মাসের কথা বলে এখানটায় আর কি 2 বছর পার করেন। অতঃপর 2008 সালের নির্বাচন, এটিও 50-50 ছিল। এখান থেকে এরপরে আর কি 2009 থেকে 14 এই নির্বাচনটি এই যে আওয়ামী লীগ, তারপরে 14 থেকে 18 আওয়ামী লীগ,
19 থেকে 24 আওয়ামী লীগ 2024 সালের জানুয়ারি মাসের যে নির্বাচন, আমি ইতিমধ্যে 2008, 14, 18, 24 স্বতন্ত্র হিসেবে ডেমোক্রেটিক বাংলাদেশের পক্ষে টেবিল প্রতীকের নির্বাচনের চেষ্টা করি, আমাকে নমিনেশনটা দেওয়া হয় নাই আর কি। অতঃপর আর কি এখান থেকে এই 111 সরকার এতগুলো কথা বলার উদ্দেশ্যই হলো যে মুক্তিযুদ্ধ নিয়ে এত কথা, এর ওপর আমি মাননীয় প্রধান বিচারপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা, মাননীয় রাষ্ট্রপতি সচিব বরাবর মুক্তিযুদ্ধের সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষক, সেই বঙ্গবন্ধুর ঘোষণা, এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। জিয়াউর রহমান সাহেব 7ই মার্চ কালুরঘাট অস্থায়ী বেতার কেন্দ্র থেকে 7ই মার্চের ভাষণটি 27 মার্চ 1971 যেভাবে বলেন, আই এম মেজর জিয়াউর রহমান ডিক্লার দিয়া অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সেই মুক্তিযোদ্ধাদের কদর নাই, এখানটায় কোনো কথা বলা হচ্ছে না। এই জায়গাটাই আর কি আমি যেহেতু অ্যানেক্সার আকারে করে রেখেছি, আজও আবার মুক্তিযোদ্ধাদের মর্যাদার সেটেলমেন্ট প্রত্যাশা করছি। এখন 111 সরকার, এখানে 93 অন্তর্বর্তী সরকার 90 দিন বা 180 দিনের কথা বলে 1.5 বছর পেরিয়ে যাচ্ছে। ভোটটা ইউনূস সাহেব বলছেন ইতিহাসের শ্রেষ্ঠতম ভোট করবেন। এইটা সৎ ভাইয়ের থেকে ভালো ভাব যেমন হয় না, নির্বাচনের সংবিধান, সংসদীয় গণতন্ত্র, তারপরে এই যে রেগুলেশনের মাধ্যম দিয়ে যে গণতন্ত্র অর্জিত হয়, তার যে ভোট, এখানে ইতিহাস হয়েই তো আর কি 5 আগস্টের সরকার নতুন করে আবার ইতিহাসের কথা। এই জন্যই এই যে ইউনূস সাহেব বলবেন মাননীয় প্রধান উপদেষ্টা হিসাবেই তো ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবই ঐতিহাসিক। এই দেশে 3.5 দিন সরকার ছিল না, তখনই মব পিটিয়ে প্রায় 500-র মতো লোক কিল হয়েছে 3.5 দিনে আর কি, বিভিন্নভাবে পুলিশ এখানটায় কিল হয়েছে। এখন শোনা যাচ্ছে টকশোতে আর কি 1200-র মতো। এখানটায় আমার কথা নাই, নির্বাচনটা নির্বাচনের মতো হবে। এই নির্বাচন কমিশনার যিনি প্রধান এখন আছেন, ইনি অস্থায়ী, ভোট হবে 5 বছরে, সংবিধান পারমিট করে না। প্রথমত আর কি এই ইলেকশন কমিশনকেই 5 বছর মেয়াদের জন্য যারাই আছে হয় এদের এক্সটেনশন দিতে হবে, না হলে বাদ করে এখানটায় পিপুল কনসেনসাসের মাধ্যম দিয়েই এই নির্বাচন কমিশন নিযুক্তি দিতে হবে। আর তা না হলে ইতিহাসের জঘন্যতম এইটা দীর্ঘদিন আর কি এই সময়টা লিঙ্গার করবে বিভিন্ন ছুতোনাতায়। তো সেই জায়গাটায় আমি এই 13তম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 8, যশোর 1, শার্শা বেনাপোল হতে প্রতিদ্বন্দ্বিতা করব ডেমোক্রেটিক বাংলাদেশের পক্ষে টেবিল প্রতীক নিয়ে। শার্শা, বেনাপোল এবং এই যে মতিঝিল, ফকিরাপুর, এখানকার জনগণের প্রতি আমার সবিশেষ নিবেদন, আপনারা দেখবেন এই 2 কনস্টিটিউয়েন্সির দল নয়, মত নয়, ধর্মীয় মূল্যবোধে, ব্যক্তি চরিত্রে, পারিবারিকভাবে, অর্থবিত্তে সবচেয়ে কম খারাপ লোকটাকে ভোট দিবেন। আর সেই জায়গাটাই যদি দেওয়া হয়, আমি এই ঢাকা 8 এবং যশোর 1 হতে স্বতন্ত্র হিসেবে টেবিল প্রতীক নিয়ে ডেমোক্রেটিক বাংলাদেশের পক্ষে বিপুল ভোট না পেলেও সমর্থনটা অর্জন করতে পারবো। যেহেতু আমি একজন আমলি পীর, শিক্ষা দীক্ষায় 38 বছর আগের থেকে আমি মাননীয় উচ্চতর আদালতের আইনজীবী। আমি রাষ্ট্রবিজ্ঞানের ওপরেই পোস্ট গ্রাজুয়েশনটা করা, গণতন্ত্র, ক্যালিফ ডেমোক্রেসি জানার জন্য যেমন ইউরোপ আমেরিকা গিয়েছি, সৌদি আরবও গিয়েছি আর কি। তো এই জন্যে আমার এলাকাবাসীর কাছে এই ঢাকা 8 এবং এই যে যশোর 1 শার্শা বেনাপোলের জনগণের প্রতি আর কি, আমার জন্য আপনারা ভোট দিবেন কিনা দিবেন না আপনাদের বিবেচনা। সীমান্ত অঞ্চলের যে 5টি ইউনিয়ন, আমাকে যদি ভোটটা দেওয়া হয়, যে কাজটা এখন আমি করি 111-এ করেছি, আমার এলাকার কোনো লোককে আর কি এই যে ধরে নিয়ে গেছে ওই মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকারের এই যে বাহিনী আর কি, কিন্তু তাদেরকে টর্চারটা করতে দেয় নাই। আমি বলেছি সীমান্ত অঞ্চলের কোনো লোকজন যারা ব্যবসায়ী আছে ট্যাক্স হয়তো দেয় না,
দুর্নীতি দুরাচার করে না আর কি। আর ব্যক্তি চরিত্রগতভাবে সীমান্তের লোকজন এটা আর যে যাই হোক আর কি, আমরা পরিবারগতভাবে জমিদার পরিবার তো যে সার্ভিসটা দিয়ে যাচ্ছি সীমান্ত অঞ্চলে, আমাকে যদি সারসা বেনাপোলের লোকজন 13তম জাতীয় সংসদ নির্বাচনে টেবিল প্রতীকে ডেমোক্রেটিক বাংলাদেশের পক্ষে নির্বাচিত করে আর কি, আমি এই যে রকম বেনাপোল থানা, বেনাপোল এই যে পৌরসভা, বেনাপোল শহর, কাস্টম হাউস, ওই হক সাহেব চাচা, ওই আনোয়ার আলী আমি, আমাদের প্রফেসর লিটন, আমরা মিলেই আর কি এইটা জায়গাটা যেমন করেছি, আমার শেষ ইচ্ছাটা আছে আমাদের এই বেনাপোলটাকে উপজেলায় উন্নীত করা। বেনাপোল এখন পোর্ট থানা, বেনাপোল থানাকে প্রশাসনিক থানা করা। এই জায়গাটাই আর কি আমি দেশের সকলের প্রতি, বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের একটি, তার চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ আমাদের 37তম দুয়ার অনুষ্ঠান, বিদেশ যাচ্ছে না, এই দেশে তার স্বাস্থ্যটা এখন ভালো, বাংলাদেশেই চিকিৎসা সম্ভব। আজকে এটা আমাদের এনএসটিভির সাংবাদিকরা সংবাদ আমাকে দিয়েছেন, সেই বেগম খালেদা জিয়ার জন্য রব্বুল আলামিন দূরতালয়ে তাকে সুস্থ করে দিন, আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের জনকে ভালো রাখবেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।